আসসালামু আলাইকুম। কানপুর থেকে 23 কিলোমিটার দূরে কালীমিট্টি নামে একটা গ্রাম আছে। সেই গ্রামের একটা পুকুরের নিচ থেকে কালো রঙের মাটি সংগ্রহ করে কানপুর স্টেডিয়ামের পিচ তৈরি করা হয়। এক্স্যাক্টলি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি, সেখানে এই কালীমিট্টি গ্রামের ওই বিশেষ পুকুরের নিচে যে মাটি পাওয়া যায় সেই কালো মাটি দিয়েই পিচ তৈরি করা হয়েছে এবং দুইটা পিচ তৈরি করা হয়েছে, মূলত দুইটাই কালো মাটির পিচ। কিন্তু কোন পিচে যে আসলে খেলা হবে সেটা এই ভিডিওটা আমরা যতক্ষণ পর্যন্ত করছি ততক্ষণ পর্যন্ত আমরা জানি না যে আসলে কোন পিচে খেলা হবে। তবে আমরা দেখেছি গৌতম গম্ভীর, রোহিত শর্মা তারা একসঙ্গে মিলে দেখতে গিয়েছিলেন পিচ। চান্দিকা হাথুরা সিংহেও আজকে দেখতে গিয়েছিলেন। সব কিছু মিলিয়ে কালো মাটির পিচে খেলা হবে। এখন কালো মাটির যেই ধরনের বৈশিষ্ট্য থাকে সেই ব্যাপারে আলোচনা করতে চাই। মূলত কালো মাটির পিচগুলোতে ক্লে কন্টেন্টের পরিমাণটা বেশি থাকে। ক্লে কন্টেন্টের পরিমাণটা বেশি থাকাতে এই পিচের স্থিতিস্থাপকতাটা অনেক বেশি এবং এই পিচের ওয়াটার অ্যাবজর্পশনের হারটা অনেক বেশি, অর্থাৎ পানি শোষণ ক্ষমতাটা বেশি। সুতরাং এই ধরনের পিচগুলোতে আসলে প্রচুর পানি খাওয়াতে হয়। আমরা যেটা একদম স্বদেশি ভাষায় বলি যে পানি খায় বেশি এই ধরনের পিচগুলো, এবং এই পিচের ইলাস্টিসিটিটা অনেক হাই থাকে এবং সেই সঙ্গে এই পিচের লংজিভিটিটাও অনেক হাই থাকে। অর্থাৎ লাল মাটির উইকেট যেমন খুব তাড়াতাড়ি সূর্যের আলো পড়লে খুব তাড়াতাড়ি ভেঙে পড়তে শুরু করে, উপরের লেয়ারটা খুব তাড়াতাড়ি চলে যেতে শুরু করে, কিন্তু এই ধরনের পিচগুলোতে উপরের লেয়ারটা খুব তাড়াতাড়ি সরে না। অর্থাৎ এই ধরনের পিচের স্থায়িত্বটা অনেক বেশি হয়। তবে এই ধরনের পিচগুলোর বাউন্স খুব বেশি হয় না, লো বাউন্স, স্লো বাউন্স। টার্নের ক্ষেত্রে টার্ন করে, কিন্তু টার্ন করে সেটাকে স্লো টার্ন বলা হয়। লাল মাটির পিচে যেটা হয় সেটা হচ্ছে ফাস্ট টার্ন ঘটে, কিন্তু কালো মাটির পিচে টার্নটা হয় স্লো টার্ন। অর্থাৎ এক্ষেত্রে লো বাউন্স এবং লো টার্নের উইকেট নর্মালি হয়। সুতরাং দুইটা টিমেই আমার কাছে মনে হয় যে এক্সট্রা স্পিনার তারা খেলাতে চাইবেন। ইন্ডিয়া হয়তো বা কুলদীপ যাদবকে খেলাতে চাইবে, বাংলাদেশ হয়তো বা একজন স্পিনারকে নিয়ে আসবে। এবং আমরা জানি কালো মাটির পিচগুলোতে তাইজুল ইসলাম বেশ ভালো কার্যকরী হন। অতীতে দেখা গেছে মিরপুর স্টেডিয়াম কিংবা সিলেট স্টেডিয়াম তাইজুল ইসলাম ভালো বোলিং করেন এবং কালো মাটির উইকেটগুলোতে ওই যে স্লো টার্ন যেহেতু আছে, আমাদের বাংলাদেশের বোলারদের একটা বড় প্রবলেমের জায়গা যেটা হয় যে আমাদের বাংলাদেশের বোলাররা কিন্তু মূলত কন্ডিশন নির্ভর স্পিন বোলার। স্পিন বোলারদের কথাই বলছি, কন্ডিশন নির্ভর স্পিন বোলার। সুতরাং এই ধরনের স্লো অ্যান্ড লো কন্ডিশন যেটা হয় নর্মালি আমাদের মিরপুরে যেরকম থাকে স্লো অ্যান্ড লো কন্ডিশন, এই ধরনের স্লো অ্যান্ড লো কন্ডিশনে কালো মাটির এই ধরনের স্লো অ্যান্ড লো কন্ডিশনে এই ধরনের ফিঙ্গার স্পিনাররা বেটার পারফর্ম করেন। তাইজুল ইসলামের সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ হয়তোবা তাইজুল ইসলামকে নেবে। এখন কালো মাটির উইকেটে যদি একটু বেটার ক্লে কন্টেন্ট দেয়া হয়, ক্লে কন্টেন্টের পরিমাণ যদি একটু বাড়ে, সেটা কিন্তু ব্যাটারদের জন্য অনেক বেশ ভালো একটা উপযোগী পিচ হতে পারে। এই ধরনের পিচে নর্মালি যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রথম দুই সেশন যেহেতু বৃষ্টির একটা ভাব রয়েছে, পেস বোলাররা ডমিনেট করবেন। প্রথম দুই সেশন পেস বোলাররা ডমিনেট করবেন। আফটার দ্যাট সেটা ব্যাটিংয়ের জন্য ভালো হবে মোটামুটি। তবে 3 নাম্বার দিন, 4 নাম্বার দিন, 5 নাম্বার দিন সেটা আমার কাছে মনে হয় যে একদম স্পিনারদের জন্যই মূলত কাজ করবে। এবং যেটা হচ্ছে সেকেন্ড ইনিংসে খেয়াল করে দেখবেন, সেকেন্ড ইনিংসে স্পিনাররা ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস পাবে, এটা আমার কাছে মনে হয়। দুটো দলেরই সেকেন্ড ইনিংস যদি হয় স্পিনাররাই ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস পাবে। প্রথম দিন প্রথম দুইটা সেশন পেস বোলাররা ডমিনেট করবে, এটা একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলছি। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেহেতু আমি বলছিলাম যে লো বাউন্সের কথা, এই ধরনের উইকেটগুলোতে আসলে হয় কি পেস বোলারদের লেন্থটা যেমনটা হতে হয়, পেস বোলারদের যেটা হয় যে আপনি যদি সামনের লেন্থটা, নর্মালি লাল মাটির উইকেটে যেটা হয় যে সামনের লেন্থটাকে একটু ব্যবহার করতে হয়, গুড লেন্থটা সেক্ষেত্রে একটু সামনের দিকে চলে আসে লাল মাটির উইকেটে। কিন্তু একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কালো মাটির উইকেটে গুড লেন্থটা আসলে ব্যাক অফ দ্য লেন্থটা, অর্থাৎ আপনি যদি একটু ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করেন, নর্মালি আমি যদি এই পিচটা আমি যদি চিন্তা করি একজন ব্যাটসম্যান হিসাবে, আমি যদি এই জায়গাটায় দাঁড়াই, পেস বোলার যখন আমি ফেস করছি, একটু ব্যাক অফ দ্য লেন্থের যে জোনটা রয়েছে সেই ব্যাক অফ দ্য লেন্থের জোনটাই কিন্তু আসলে এই ধরনের পিচে গুড লেন্থের জোন হিসাবে কাজ করে। কারণ এই বল একটু স্লো আসে, এই ধরনের পিচে ফাস্ট বল আসে না, একটু স্লো আসে। সো বোলাররা অনেক সময় দেখা যায় যে স্কোয়ার লেগ, মিড উইকেট, ওই সমস্ত জায়গায় ফিল্ডার রেখে ব্যাটসম্যানকে একটু শর্ট অফ লেন্থের বল খেলানো প্রেফার করে থাকেন। এখন বাংলাদেশের বোলাররা কোন দিকে যাবে আই ডোন্ট নো। আমার কাছে মনে হয়
যারাই আগে বোলিং করবে অন্তত প্রথম 2 সেশন তারা ওই বিষয়টা ইউজ করতে চাইবে, কারণ এই ধরনের কন্ডিশনে হয় কি, যেহেতু একটু স্লোইশ কন্ডিশন, সামনের লেন্থে বল করলে সেটা ব্যাটসম্যানের জন্য ড্রাইভিংটা খুব ইজি হয়ে যায়, ড্রাইভিং লেন্থে বল করলে সেটা খুব ইজিয়ার একটা ইকুয়েশন হয়ে যায় ব্যাটারের জন্য। সো দ্যাটস ওয়াই একটু পেছনের লেন্থে বল করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন পেস বোলাররা। অন্যদিকে স্পিনারদের ক্ষেত্রে যদি বলি, যে স্পিনারদের ক্ষেত্রে ডেফিনেটলি লেন্থ যেমনটা হয় একটু সামনের লেন্থেই স্পিনারদের ক্ষেত্রে হয়, যেহেতু একটু স্লো টার্ন হয়। ব্যাটসম্যান হয়তো বা এক্সপেক্ট করেন যে বল ফাস্ট আসবে, বা যে এক্সপেক্টেড টাইমটা চিন্তা করেন সে এক্সপেক্টেড টাইমে পান না, স্লো টার্ন আসবে, যেটাকে আমরা দেখেছিলাম চেন্নাইতে একটু ফাস্ট টার্ন হয়েছিল, এই ধরনের পিচে একটু স্লো টার্ন হবে। সো আলটিমেটলি দুটা দলের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে স্পিনার একজন করে বাড়তি বাড়বে, এবং নর্মালি একটা পিচে আসলে কি পরিমাণ বাউন্স আছে সেটা দেখা হয় যেভাবে আমি আপনাদেরকে দেখাই। ধরেন এটা একটা পিচ, আমরা যেটা করি যে পিচের যে জোনগুলো রয়েছে গুড লেন্থের জোনটায় গিয়ে আমরা এইভাবে ছেড়ে দেখি যে আসলে বলের বাউন্সটা কেমন। এইখানে যেটা দেখছেন এটা তো কার্পেট দিয়ে পিচ বানানো, এখানে কিন্তু বল খুব বেশি উঠে নাই, এবং আমার কাছে মনে হয় যে কানপুরের যে উইকেট সেখানেও যদি আপনি মাঝখানে গিয়ে এরকমভাবে ছাড়েন, এর থেকে বেশি আসলে ওঠার কথা না, এর থেকে বেশি উঠবে না, আমার কাছে মনে হয় এর থেকে কমই উঠবে। সো এই ধরনের পিচগুলোতে একটু লো বাউন্স এবং সেই সঙ্গে টার্নটা স্লো টার্ন আসে। সো দুইটাকে মাথায় রেখেই বাংলাদেশকে মাঠে নামতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।